গুড মর্নিং। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের এর আগের ক্লাসগুলোতে যেগুলো নিয়েছিলাম ক্লাস, অনলাইন ক্লাসে, ছুটির আগে এবং ছুটির পর, সেই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা ক্লাস 9-10-এ করে আসছিলে, তবে এখানে একটু বড় বড় একটু ভিন্ন আকারে পেয়েছো। তবে আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করবো এটা পুরোটাই নতুন নতুন একটা চ্যাপ্টার। এটা ক্লাস 9-10-এ এই প্যাটার্নের অঙ্ক করনি ঠিকই, কিন্তু কিছু কিছু বিষয় তোমরা করেছো হয়তো, বা দুই একটা জায়গায় জাবেদার মধ্যে কোনো জায়গায় আর্থিক বিবরণী যেটা আছে সেখানে, বা বিশদায় বিবরণীতে অল্প অল্প পরিমাণে তোমরা করেছো, অল্প খানিকটা ক্ষেত্রে। তাই এই চ্যাপ্টারটা আমি খুব স্লো যাব, যেহেতু নতুন চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন এখানে আসবেই। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে। চ্যাপ্টারটার নাম কি? অধ্যায় 6-এ প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ, মানে প্রাপ্য হিসাব বা দেনাদারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, দেনাদার, অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা সঞ্চিতি, এই বিষয়গুলো এখানে আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে আমি যে বিষয়গুলো তোমাদের সমস্যা হতে পারে এগুলো আমি বেশি আলোকপাত করব। তোমরা দেখবে যে বিষয়গুলো কিভাবে আমি করছি, এবং এর মধ্যে হয়তো জাবেদা করতে হবে, হয়তো অনাদায়ী দেনা বা অনাদায়ী দেনার সঞ্চিতি খতিয়ান করতে হবে, বিশদায় বিবরণী যদি কিছু থাকে সেটা বিশদায় বিবরণীতে কিভাবে অন্তর্ভুক্ত হয় সেটা করতে হবে, এবং আর্থিক অবস্থা বিবরণীতে কিভাবে অন্তর্ভুক্ত হয় সেটাও তোমাদের করতে হবে। তাই তোমরা একটু খেয়াল রাখবে বিষয়গুলো কি। আমি আজকে শুরু করব, খুব অল্প অল্প পরিমাণে যাব যাতে তোমরা ভালো মতো সেটা বুঝতে পারো। আচ্ছা, দেখো, মানে এই প্রাপ্য হিসাব সংরক্ষণ যেটা আছে সেখানে প্রথম অবস্থায় কি বলেছে দেখো, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তির গুরুত্বপূর্ণ উৎস হলো প্রাপ্য টাকা। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ উৎস হলো প্রাপ্য টাকা। অর্থাৎ চলতি সম্পদের বেশিরভাগ আসে প্রাপ্য টাকা থেকে। চলতি সম্পদের বেশিরভাগ আসে প্রাপ্য টাকা থেকে। আচ্ছা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রাপ্য টাকার সঠিক হিসাবরক্ষণ প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতার উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে, মানে প্রাপ্য টাকাটা। মানে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রাপ্য টাকার, যে প্রাপ্য টাকাটা আছে সে টাকার সঠিক হিসাব রক্ষণ প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতার উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। এই কি প্রাপ্য টাকা, জাস্ট এইটুকু তুমি জানো। তারপর দেখো কি প্রাপ্য হিসাব, সেটা কি আমরা দেখি। মানে দেনাদারের হিসাব তুমি জানো, ধারে বিক্রয় করলে সেটা দেনাদার হিসাবে অন্তর্ভুক্ত হবে। সেটা কি দেখো, খরিদ্দারগণের হিসাবে যে টাকা পাওনা থাকে তাই প্রাপ্য হিসাব। খরিদ্দারগণের হিসাবে যে টাকা পাওনা থাকে, যে টাকাটা পাওনা, সেটা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। প্রাপ্য হিসাব আর একটা নাম কিন্তু দেনাদার হিসাব। ব্যবসায় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যাবলী, অর্থাৎ ধারে বিক্রয় এবং সেবা বিক্রয়ের মাধ্যমে এগুলো সৃষ্টি হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবসায় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যাবলী হয়, অর্থাৎ ধারে বিক্রয় হয়, নগদে বিক্রি হয়, ধারেই বেশি হয়, ধারে বিক্রয় এবং সেবা বিক্রয়ের মাধ্যমে। যেমন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান আছে, সেখানে সেবা, যেমন নার্সিং একটা সেবা, তারপর কোনো ইঞ্জিনিয়ার আছে সেটা সেবা দিয়ে যাচ্ছে, ডাক্তার, আইনজীবী, উকিল যারা আছে তারা সেবা দিয়ে যাচ্ছে, অনেক সময় ধারে তাদের সেই সেবাটা বিক্রয়ের মাধ্যমে এগুলোর সৃষ্টি হয়। কোনটা? এই প্রাপ্য হিসাবে সৃষ্টি হয়। অথবা যে একজন ইঞ্জিনিয়ার বা একজন উকিল তার সে সেবা দিয়ে গেল, তো আমরা তাকে এখনো টাকা পরিশোধ করিনি, তখন কি এটা ধারে হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং সে দেনাদার। দেনাদার, হ্যাঁ, প্রাপ্য হিসাবে সৃষ্টি হচ্ছে। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যাবলী, অর্থাৎ ধারে পণ্য বিক্রয় এবং সেবা বিক্রয়ের মাধ্যমে এগুলোর সৃষ্টি হয়। প্রাপ্য হিসাবকে ব্যবসায়ী পাওনা, বিবিধ দেনাদার, ব্যবসায়ী দেনাদার নামেও অভিহিত করা হয়। প্রাপ্য হিসাব যেটা আছে দেখো, প্রাপ্য হিসাবকে ব্যবসায়ী পাওনা, বিবিধ দেনাদার, ব্যবসায়ী দেনাদার নামেও অভিহিত করা হয়। প্রাপ্য হিসাব এক প্রকার স্বল্পমেয়াদী তরল সম্পদ। প্রাপ্য হিসাব এক প্রকার স্বল্পমেয়াদী তরল সম্পদ। যেমন
কামালের নিকট ধারে পণ্য বিক্রয় 1,00,000 টাকা। যেমন কামালের নিকট ধারে পণ্য বিক্রয় 1,00,000 টাকা। এখানে ধারে বিক্রয় বাবদ কামালের কাছে পাওনা 1,00,000 টাকা প্রাপ্য হিসাব। তাহলে দেখো কি বলেছে এখানে, প্রাপ্য হিসাবকে ব্যবসায়ী পাওনা, বিবিধ দেনাদার, ব্যবসায়ী দেনাদার নামেও অভিহিত করা হয়, যেটা প্রাপ্য হিসাব। আচ্ছা, প্রাপ্য হিসাব এক প্রকার স্বল্পমেয়াদী তরল সম্পদ। প্রাপ্য হিসাব এক প্রকার স্বল্পমেয়াদী তরল সম্পদ। হ্যাঁ, তরল সম্পদ। আচ্ছা, যেমন কামালের নিকট ধারে পণ্য বিক্রয় 1,00,000 টাকা। কামালের নিকট ধারে পণ্যটা বিক্রয় করা হলো 1,00,000 টাকা। এখন টাকাটা পরিশোধ করা হয়নি ধারে, তাহলে ধারে বিক্রয় বাবদ কামালের কাছে পাওনা 1,00,000 টাকা প্রাপ্য হিসাব। তাহলে কামালের নিকট যে 1,00,000 টাকা ধারে বিক্রয় করা হয়েছিল 1,00,000 টাকার পণ্য, হ্যাঁ, ধারে বিক্রয় বাবদ কামালের কাছে যে পাওনা আছে 1,00,000 টাকা, সেটা হচ্ছে কি প্রাপ্য হিসাব। সেটা কি প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাবটা কি আমরা জানতে পারলাম, ধারে যে বিক্রয় করা হচ্ছে, হ্যাঁ, সেটা আমরা এখন টাকাটা পরিশোধ করিনি, তাহলে এটা প্রাপ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তারপর প্রাপ্য নোট, যে ব্যবসায় প্রাপ্য হিসাব সমূহের বিপরীতে টাকা পরিশোধের আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতি থাকে তাকে প্রাপ্য নোট বলে। যে ব্যবসায় প্রাপ্য সমূহের বিপরীতে টাকা পরিশোধের আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতি থাকে, আনুষ্ঠানিকভাবে লিখিত প্রতিশ্রুতি থাকে, তাকে প্রাপ্য নোট বলে। যেমন ফরিদের কাছে পাওনার জন্য তার কাছ থেকে 2 মাস মেয়াদি 10,000 টাকার নোট, প্রাপ্য নোট পাওয়া গেল। 10,000 টাকা এখানে প্রাপ্য নোট, 10,000 টাকার এটা প্রাপ্য নোট পাওয়া গেল। প্রাপ্য নোট একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহের একটি শর্তহীন লিখিত অঙ্গীকারনামা। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে প্রাপ্য নোট কোনটা? যে ব্যবসায় প্রাপ্য সমূহের বিপরীতে টাকা পরিশোধের আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতি থাকে, আনুষ্ঠানিকভাবে লিখিত প্রতিশ্রুতি থাকে যে এই দিনের মধ্যে, এত দিনের মধ্যে টাকাটা দেওয়া হবে, লিখিত প্রতিশ্রুতি থাকে, তাকে প্রাপ্য নোট বলে। যেমন ফরিদের কাছে পাওনার জন্য ফরিদের কাছ থেকে পাওনার জন্য তার কাছ থেকে 2 মাস মেয়াদি 10,000 টাকার প্রাপ্য নোট পাওয়া গেল। 10,000 টাকার একটি নোট, প্রাপ্য নোট পাওয়া গেল। এই প্রাপ্য নোট একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহের একটি শর্তহীন লিখিত অঙ্গীকারনামা। তাহলে প্রাপ্য নোটটা কি? প্রাপ্য নোট একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহের, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহের একটি শর্তহীন লিখিত অঙ্গীকারনামা। শর্তহীন লিখিত অঙ্গীকারনামা, শর্তহীন একটি লিখিত অঙ্গীকারনামা হচ্ছে প্রাপ্য নোট, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য শর্তহীন একটি অঙ্গীকারনামা। এটা হচ্ছে কি প্রাপ্য নোট। এই যে আমি এখানে বললাম প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, এগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে এবং এগুলো তোমাদেরকে জাবেদাভুক্ত করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। এই জন্য এগুলো বলা, আমি খুব স্লো যাবো এই জিনিসটা, তোমাদের বইতে আছে, বই থেকে এখানে নিয়েছি, বইটা একটু তোমাদের পড়তে হবে। তারপর দেখো আমি একটা জাবেদা করে দেখিয়েছি, কারণ আজকে যেহেতু প্রথম দিন, তাই প্রাপ্য হিসাব সমূহ কিভাবে করতে হবে, কি হতে পারে, জাবেদা একটা সিম্পল একটা জাবেদা দেখিয়েছি। তোমাদের কিন্তু এই ধরনের জাবেদা এইরকম না, আর একটু ভিন্ন রকম জাবেদা তোমাদের করতে হবে। কারণ এই জন্য দেখিয়েছি, এই জন্য যে এই প্যাটার্নের তোমাদের অঙ্কগুলো থাকবে। তবে যেটা দেখিয়েছি সেটা দেখো, আহসান অ্যান্ড কোং 2012 সালের 1 মার্চ 2/10 এটা এরকম তোমরা পড়েছ দিন শর্তে রওশন ট্রেডার্সের কাছে ধারে 50,000 টাকার পণ্য বিক্রয়। আমি সরাসরি দিতে পারতাম, আর রওশন ট্রেডার্সের কাছে ধারে 50,000 টাকার পণ্য বিক্রয়। মার্চ 6 তারিখে রওশন ট্রেডার্স 5,000 টাকার পণ্য ফেরত পাঠালো। তাহলে এটার জাবেদা কি? রওশন ট্রেডার্সের কাছে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা, মার্চ 1। প্রাপ্য হিসাব আমরা জানি, বা দেনাদার হিসাব, ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে পণ্য বিক্রয় করা হলো 50,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাবটা কি? রওশন ট্রেডার্স। প্রাপ্য হিসাব কোনটা এখানে? প্রাপ্য হিসাবটা কি? রওশন ট্রেডার্স। কে? রওশন ট্রেডার্স। তাহলে প্রাপ্য হিসাব মানে রওশন ট্রেডার্স হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ ধারে বিক্রয় করা হলো। তারপর 6 তারিখ কি আছে? 6 তারিখ আছে, মার্চ 6 তারিখে রওশন ট্রেডার্স 5,000 টাকার পণ্য ফেরত পাঠালো। রওশন ট্রেডার্স 5,000 টাকার পণ্য ফেরত পাঠালো। তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব বা রওশন ট্রেডার্স হিসাব ক্রেডিট। বিক্রয় ফেরত হিসাব ডেবিট,
প্রাপ্য হিসাব বা রওশন ট্রেডার্স হিসাব ক্রেডিট, বিক্রয় ফেরত হিসাবভুক্ত করা হলো 5,000 টাকা। তাহলে দেখো এই যে আমরা এখানে করলাম, এখানে একটা যে সিম্পল জাবেদা, এই জাবেদাগুলো কিন্তু তুমি ক্লাস 9-10-এ এই ধরনের জাবেদা কিন্তু তোমরা করে আসছো। যেহেতু 9-10-এ এই ধরনের জাবেদা করে আসছো, আমি এভাবে দেখালাম যে প্রাপ্য হিসাবের মধ্যে কি কোন ধরনের জাবেদা হতে পারে। আচ্ছা, তাহলে দেখো প্রথম কি আমরা একটু যে সিম্পল যে জিনিসটা সেটা আমি দেখালাম যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তির গুরুত্বপূর্ণ অংশ হলো প্রাপ্য টাকা অর্থাৎ চলতি সম্পদের বেশিরভাগ আসে প্রাপ্য টাকা থেকে। চলতি সম্পদের বেশিরভাগ আসে প্রাপ্য সম্পদ থেকে। প্রাপ্য টাকা থেকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রাপ্য টাকার সঠিক হিসাব রক্ষণ প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতার উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। প্রাপ্য হিসাব খরিদ্দারগণ কি সেটা প্রাপ্য হিসাবটা বলা হয়েছে। খরিদ্দারগণের নিকট যে টাকা পাওনা থাকে তাই প্রাপ্য হিসাব। ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যাবলী অর্থাৎ ধারে পণ্য বিক্রয় বা সেবা বিক্রয়ের মাধ্যমে এগুলো সৃষ্টি হয় প্রাপ্য হিসাবটা। প্রাপ্য হিসাবকে ব্যবসায়ী পাওনা, ব্যবসায়ী দানাদার নামে অভিহিত করা হয়। প্রাপ্য হিসাব এক প্রকার স্বল্পমেয়াদী তরল সম্পদ। যেমন কামলার নিকট ধারে পণ্য বিক্রয় 1 লাখ টাকা। এখানে ধারে বিক্রয় বাবদ কামলার কাছে কামলার কাছে পাওনা 1 লাখ টাকা প্রাপ্য হিসাব। এই যে প্রাপ্য হিসাব এগুলো কিন্তু অনেক বা প্রাপ্য নোট যেগুলো আছে এগুলোর কিন্তু বিভিন্ন রকম জাবেদা আছে। এই যে প্রাপ্য হিসাবের অঙ্ক করতে যে তোমাদেরকে বইয়ের মধ্যে তুমি দেখবে, এগুলো আমি লিখে দেবো, বইটাই তুলে ধরবো, বুঝিয়ে দেবো। বিভিন্নভাবে জাবেদা হবে। জাবেদা থেকে আমরা অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ান করব, হতে পারে খতিয়ান করতে দিতে পারে। হ্যাঁ, তারপর বিশদায় বিবরণী কীভাবে অন্তর্ভুক্ত করা হয় এবং আর্থিক অবস্থার বিবরণীতে বা আর্থিক বিবরণীতে কীভাবে অন্তর্ভুক্ত করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা করব। আমরা এই জন্য আমাদেরকে এই চ্যাপ্টারের যে বিষয়টা আছে, জাবেদাগুলো যেগুলো আছে সেগুলো ভালো মতো জানতে হবে। জানলেই আমরা অঙ্কগুলো পারবো। যেহেতু এটা নতুন একটা চ্যাপ্টার, সেটা কি প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ, সেহেতু আমি খুব অল্প পরিমাণে জাস্ট প্রাপ্য হিসাবটা কি, প্রাপ্য নোটটা কি সেটা বললাম এবং কি ধরনের একটা জাবেদা হতে পারে। এই জাবেদাগুলো ক্লাস 9-10-এ করে আসছো, এই জাবেদাগুলো একটু আমি দেখিয়ে দিলাম যে জাস্ট এরকম জাবেদা। তবে সবগুলোই যে এরকম জাবেদা থাকবে তা না, একটু ভিন্নভাবে থাকবে। সেই জাবেদাগুলো যেহেতু ভিন্নভাবে থাকবে সেগুলো আমি আস্তে আস্তে অঙ্ক এভাবে করে দেখাবো, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের নতুন এবং কোনটা নতুন অনাদায়ী দেনা, কোনটা নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি, কোনটা পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি, এগুলো কিন্তু এই অঙ্কের মধ্যে তোমাকে ভালো মতো বুঝতে হবে। তোমরা কিন্তু 9-10-এ এই ধরনের অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা অনেক কিছু করে আসছো আর্থিক বিবরণীতে, করে আসছো, কিন্তু এখন আমরা একদম এই জিনিসটা আরও অন্যভাবে আমরা করব। ভয় পাওয়ার কোনো কিছু নেই, এখানে ভয় পাবে না। আমি সবগুলো বিষয়ে অল্প অল্প পরিমাণে প্রথম অবস্থায় দেখিয়ে তারপর পুরোটা আমি দেখাবো, দেখবে যে অঙ্কটা খুব সহজ হয়ে গেছে। এবং এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা ফাইনালে তোমার আসবেই, চ্যাপ্টারের অঙ্ক পরীক্ষায় আসবে। তাই আমরা প্রথম অবস্থায় একটু জানলাম এই অধ্যায় 6 যেটা আছে প্রাপ্য হিসাব সময় হিসাব রক্ষণ, সেই জিনিসটা কি, প্রাপ্য হিসাবটা কি বা প্রাপ্য নোটটা কি জানলাম, এবং জাস্ট একটা আমরা জাবেদাও জানলাম যে কীরকম একটা জাবেদা থাকতে পারে, এরকম জাবেদা হতে পারে এরকম জাবেদা আসতে পারে, কারণ এটা কিন্তু ক্লাস 9-10-এ করে আসছে এই ধরনের জাবেদা। তবে তার পরবর্তী ক্লাসে আমি যেটা দেখাবো সেই জিনিসগুলো কিন্তু তুমি একটু মনোযোগ সহকারে দেখবে। যেহেতু এই চ্যাপ্টার শুরু করে ফেললাম, তাই এই চ্যাপ্টারটা একটু পড়ো, চ্যাপ্টারগুলো দেখো, তাহলে আমার পরবর্তী ক্লাসে যে জিনিসটা দেখাবো তোমাদের কাছে খুব সহজ মনে হবে। তাই আজকে থেকে তোমাদের একটু নতুন চ্যাপ্টারে আমি চলে গেলাম, মনোযোগ সহকারে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা দেখতে থাকো। দেখো, তাহলে আমি যখন করাবো তখন তোমাদের খুব সুবিধা হবে। আবারও বলছি, তোমাদের ভয়ের কোনো কিছু নেই, ভয় পাবে না। তোমরা অঙ্কগুলো সিম্পল ওয়েতে তুমি করে যাও, দেখবে সব কিছুই সহজ মনে হবে। যাই হোক, আজ এখানেই রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।